যেমন হারভেস্টার মেশিনের সুবিধাও আছে, এমন অনেক অসুবিধাও আছে। এই সব কিছু মিলিয়ে এইভাবে হাতটা উল্টো দিকে করে রেখে একটু হালকা করে ঘুরিয়ে নিলাম। এখানে শীষ পড়ে আছে, এখান থেকে আনুমানিক এতটা অর্থাৎ 1 হাতের কাছাকাছি জায়গা ছেড়ে তারপরের আটিটা ফেলতে হবে। কেন জানো তো? তোমরা যারা শহরে থাকো তারা আমাকে প্রশ্ন করেছো যে এই অস্ত্র আমি কোথায় পাই। চাইনিজ মেশিনে আসলে তো কোনো চিন্তাই থাকতো না, একদিকে নামতো, ধান কাটতো, শুধু বস্তাবন্দি করে মাঠের বাইরে। এই টেকনিকটা সব চাষি জানে না, একমাত্র অভিজ্ঞ পুরনো চাষিরাই জানে, যেটা আমার বাবা আমাকে শিখিয়েছে। ধান পেকে গেছে, কিভাবে বুঝবো এটা কাটার হয়ে গেছে? আর এই দেখো, দেখতে পাচ্ছ এটা একটা কাস্তে। এই ধানের বয়স কত হলো, কি করে বুঝবো যে কাটার একদম সঠিক সময়? কতটা কাটবো? আমার তো দরকার ধানের শীষগুলো। এখানে কাটবো, এখানে কাটবো না এখানে কাটবো, সেই সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে থাকছে। আর কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেই সবগুলোই বলবো। আমরা এটা প্রতীক্ষা ধানের চাষ করেছিলাম। একটা শীষে কতগুলো করে ধান দেখো, পুরো জমিটা প্রতীক্ষা ধানে ভরে গেছে। আমার এই ধান গাছগুলোর বয়স এখন 90 থেকে 95 দিন। ধান তো সবই পেকে গেছে, কিন্তু মনে একটা প্রশ্ন জাগে, কিভাবে বুঝবো যে ধানটা আজকে কাটতে হবে, কালকে কাটতে হবে, নাকি 1 সপ্তাহ আগে? তার বোঝার একটা পুরনো নিয়ম। কাছে এসো। ধানের শীষ যখন বেরোয়, প্রথম ধান হয় এই ডগে। ধান ডগ থেকে ফলতে শুরু করে, তেমন ডগ থেকে পাকতে শুরু করে, উপর থেকে পাকতে পাকতে এই শেষে নিচের দিকে আসবে। আমাকে লক্ষ্য করতে হবে এই ধান গাছের গোড়ার ধানটা পেকেছে কিনা। সব ধান গাছেরই দেখো, ডগের ধানগুলো তো একদম পুরো হলুদ হয়ে গেছে, কিন্তু গোড়ার ধানগুলো একটু হালকা সবুজ আছে, কিন্তু ধানগুলো পেকে গিয়েছে। এই অবস্থাতেই আমাকে ধানটা কাটতে হবে। তাই 90 থেকে 95 দিনের মাথায় আমি আজকে এই ধান কাটাটা চালু করব। নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলের মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে ধান চাষে সব রকম সমস্যার সমাধান আমরা তুলে ধরেছি। এই সব ভিডিওগুলো পাবে সবাই চাষি ইউটিউব চ্যানেলের ধান চাষ প্লেলিস্টের মধ্যে। দেরি না করে ঝটপট শুরু করা যাক। যে সকল পয়েন্টগুলো আমরা বললাম সেগুলো এখন তুলে ধরবো। ধান কাটার পর আমাকে এই ধানের গোছাটা আটি অবস্থায় চাই। আর এই আটি অবস্থায় পৌঁছাতে গেলে এর মাঝে অনেকগুলো ধাপ থাকে। সেই ধাপগুলো কি কি আছে আর কিভাবে এই ধাপে ধাপে পৌঁছাবো সেই সবগুলোই এখনই দেখাবো। এসো ধানের গোড়ায় পৌঁছাই। এই একটা গাছ, প্রশ্নটা ছিল কি এখানে কাটবো নাকি এখানে কাটবো। এবার দেখো, ধান গাছের গোড়ায় কিছুটা অংশ মাটি উঠে আছে প্রত্যেকটা গাছেই। এই যতটা মাটি উঠে থাকবে তার উপরে আমায় কেটে নিতে হবে। এই মাটিটা যদি ধানের সঙ্গে থাকে, ধান যখন কেটে বাড়ি গিয়ে ঝাড়াই করব, তখন এই মাটিগুলো ধানের সঙ্গে মিশবে, তখন খুব অসুবিধা হয় এগুলোকে বাঁচতে। তাই এতটা অংশ আমরা ছেড়ে নেব। আর যদি আমরা উপর দিকে কাটি তাও চলবে, কিন্তু বেশি উপর দিকে কাটলে আমাদের গবাদি পশুর খাওয়ার লস হবে। এই ধানের খড়গুলোকে আমরা কেটে পরবর্তীকালে গবাদি পশুকে খাওয়াবো। এইখানে দেখো, এই কাস্টেটা লাগালাম, এক টানে কেটে দিলাম। এটা গুপ গাপ করে কোপ মেরে কাটা নয়, এটা হচ্ছে পেঁচিয়ে কাটা। এক হাতে ধরতে হবে, অন্য হাতে এইভাবে টেনে নিতে হবে। দেখো, আর একটা কথা, একটা আটির মধ্যে এতটা মোটা আটি করতে গেলে আমার এই রকম অনেকগুলো গোছা ধান লাগবে। কতগুলো ধান লাগবে জানো? 8টা কি 7টা গোছা দিয়ে আমার একটা আটি তৈরি হচ্ছে। একটু মোটা গোছ হলে তাহলে 7টা লাগবে, আর একটু সরু গোছ হলে 8টা লাগবে। এই একটা গাদার মধ্যে 8টা করে গোছ আছে, এতে 8টা আছে, এতে 8টা আছে, এতে 8টা আছে। এইভাবে কেটে কেটে রাখতে হবে। দেখো, এখানে আমি 2টো কেটে নিয়েছি, মনে দেখাচ্ছি। 3, 4, 5, 6, 7, 8। একটা আটির হয়ে গেল। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, গোড়াগুলো সমান রাখতে হবে। গোড়াগুলো সমান রাখলেই পরবর্তীকালে আটি বাঁধার ক্ষেত্রে সুবিধা হবে। আর একটা জিনিস আছে, ধরো এখানে ধান কেটে ফেলেছি,
এখানে শীষ পড়ে আছে, এখান থেকে আনুমানিক এতটা অর্থাৎ 1 হাতের কাছাকাছি জায়গা ছেড়ে তারপরের আটিটা ফেলতে হবে। কেন জানো তো এরকম হিসাব করার কারণ, যখন আটি বাঁধা হবে তখন এরকম পাশাপাশি গিয়ে তুলে আটি বাঁধা হবে। এইটুকু অংশ যেটুকুতে আমরা হেঁটে যেতে পারবো ততটা অংশ আমাকে খালি রাখতে হবে, না হলে কি হবে জানো তো, না হলে এই যে শীষ আছে শীষের উপর পা পড়বে, আর শীষের উপর পা পড়লেই ধান ঝরে জমিতে পড়ে থাকবে, এতে ক্ষতি হবে। এলোমেলো রাখলে হবে না, সাজিয়ে সাজিয়ে সুন্দর করে রাখতে হবে, তবেই পরবর্তী কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। পরবর্তী পয়েন্ট একটু টুইস্টিং মেথড। দেখো 1 2, এই যে ধানের গাছটা কেটে নিলাম না, এইভাবে হাতটা উল্টো দিকে করে রেখে একটু হালকা করে ঘুরিয়ে নিলাম। দেখো ধানের শীষগুলো এক জায়গায় জড়ো হয়ে গেল। এর ফলে সুবিধা কি জানো তো, পরবর্তীকালে যখন আমরা আটি বাঁধবো তখন এই ধানগুলো একে অপরের থেকে সেপারেট থাকবে, এক জায়গায় একগুচ্ছ থাকবে। আর যদি এমনি ধমাস করে ফেলে দিই চারিদিকে ছড়িয়ে থাকে, যখন আমরা আটি বাঁধার জন্য গাছটা তুলবো না, একে অপরের সঙ্গে গাছ ঠেকে থাকলে পাশের ধানের গোজাটাও ঘেঁটে যাবে, এ পাশের ধানের গোছাটাও ঘেঁটে যাবে, তখন খুব অসুবিধা হবে। অতএব একটা ধানের বোঝার সঙ্গে একটা ধানের বোঝা সেপারেট থাকলেই কাজের সুবিধা হবে, তার জন্যই এই টুইস্টিং মেথডটা করা। আর এই টেকনিকটা সব চাষি জানে না, একমাত্র অভিজ্ঞ পুরনো চাষিরাই জানে, যেটা আমার বাবা আমাকে শিখিয়েছে। এখনকার মতো এই পর্যন্তই। এরপরে ধান কেটে যে ফেলে রেখেছি এইগুলোকে আমাকে 7 থেকে 8 দিন রোদে শুকাতে হবে। রোদে শুকালে কি লাভ, এই ধানের শস্যগুলো যেগুলো দেখছো এগুলো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে, আর তার সঙ্গে ধান গাছ অর্থাৎ বিচালিগুলোও শুকিয়ে যাবে। তারপর থাকবে আটি বাঁধার পালা। 1 সপ্তাহ পর এগুলোকে আটি বেঁধে জড়ো করে সেগুলো ধান ঝাড়াইয়ের পর্ব, সেটা থাকছে পরবর্তী ভিডিও। সেটাও খুব ইন্টারেস্টিং হচ্ছে, আমরা কিভাবে ধান ঝাড়বো, ধান ঝেড়ে সেই ধানগুলোকে ঘরে নিয়ে যাব, তার মধ্যে অনেক কিছু প্রসেস আছে, আর সেটাও আমরা কিভাবে আনন্দের সঙ্গে করি সেগুলো সব দেখাবো। তোমরা অনেকেই ভাবো যে এখন তো হারভেস্টার মেশিন আছে চারিদিকে, সব মাঠে চলছে, আমাদের মাঠেও চলতে পারে, কিন্তু আমরা কেন কাটছি? হাতে আমরা ম্যানুয়ালি পুরনো পদ্ধতিতে ধানগুলো কেটে রাখছি এবং পুরনো পদ্ধতিতেই ঝাড়াই করব। কিন্তু সব জিনিসেরই সুবিধা আর অসুবিধা থেকে যায়। যেমন হারভেস্টার মেশিনের সুবিধাও আছে, এমন অনেক অসুবিধাও আছে। এই সব কিছু মিলিয়ে যেদিন আমাদের ধান ঝাড়া হবে এই সব কিছুর ব্যাপারটা আমরা সুবিধা অসুবিধাগুলো সেই দিনকে তুলে ধরবো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও থাকছে ধানের আটি বাঁধার ভিডিও। এটাও একটা অনেক ট্রিকি আর কষ্টের কাজ, যেটা সবাই পারে না, সেটাই দেখাবো পরবর্তী ভিডিওতে। তোমাদের একটা অস্ত্র দেখাবো, এটা হচ্ছে একটা কাস্তে। এটা দেখতে সাধারণ কাটারির মতো, কিন্তু এটা সাধারণ নয়, কাছে আসো ডিটেলে বোঝাই। সাধারণ কাটারি অর্থাৎ সবজি কাটার কাটারিটা এটা প্লেন হয়, কিন্তু ধান কাটার জন্য দরকার এই রকম কাটা কাটা, এই রকম কাটা কাটা খাঁজ কাটা অংশগুলো যে কাটারিতে থাকে তাকেই বলে কাস্তে। আর এই কাস্তে ছাড়া ধান কাটা সম্ভব নয়। এইটাই হবে আজকে আমার মূল হাতিয়ার। তোমরা যারা শহরে থাকো তারা আমাকে প্রশ্ন করেছো যে এই অস্ত্র আমি কোথায় পাই। অ্যাকচুয়ালি আমরা এদিকে কামারশালা অর্থাৎ যেখানে এই অস্ত্র তৈরি হয় সেখান থেকে পেয়েছি। আর এছাড়া যে কোনো অস্ত্রের দোকানে যেগুলোতে আমরা কুড়ুল, কোদাল, কাটারি, কাস্তে এই সব মিলিয়ে পাওয়া যায়, সেই সব দোকানে গেলেও তোমরা পেয়ে যাবে। ধান কাটা সব শেষ হয়ে গেল। এই পুরো জমিটা কতজনে কাজ করলাম, আমি করলাম নাকি বাপি করলো, নাকি বাপিকে একটা লোক নিতে হলো? বাপিকে জেনে নি। বাপি এবার কি হবে? ধান কাটা তো হয়ে গেল, এইবার ধান খড়গুলো শুকনো হলেই 5-6 দিন পর আবার ওইটাকে এটুনু আটি বাঁধা হবে। তার সঙ্গে বলে নি এবছরে আর আমাদের মাঠের মধ্যে ওই চাইনিজ মেশিন, কুবোটা মেশিন আসছে না, তার জন্যই আমাদের ম্যানুয়ালি পুরো কাজটা কমপ্লিট করতে হচ্ছে। চাইনিজ মেশিনে আসলে তো কোনো চিন্তাই থাকতো না,
একদিকে নামতো, ধান কাটতো, একদিকে বিচালি ফেলে দিত, আর একদিকে ধান আলাদা করে দিত, শুধু বস্তাবন্দি করে মাঠের বাইরে একদম বাড়িতে। কিন্তু যেহেতু চাইনিজ মেশিন আসছে না, তাই পুরো প্রসেসটা ম্যানুয়ালি করছি। আর ধান ঝাড়ার কাজটা আমরা করব পুরনো দেশি মেশিন দিয়ে। সেটা কিভাবে করব এই পরবর্তী ভিডিওয় থাকছে। আর কি কি করব বাপি বলে দাও। আচ্ছা, ধান কাটা হয়ে গেছে, এবার আটি বাঁধবো, আটি বেঁধে ধানগুলো এক জায়গায় জড়ো করা হবে। ধান ঝাড়া মেশিন নিয়ে আসবো, নিয়ে এসে সেদিনে 4-5 লোক থাকবে, থেকে ওই ধানগুলো ঝেড়ে পরিষ্কার করে বস্তাবন্দি করব। তারপর খড়গুলো বাঁধা হবে। আচ্ছা, খড় আর ধান তো আলাদা হয়ে গেল, এরপর একটা খড়ের নলেজ আছে যেটা সবাই জানে না। সেটা হলো খড়গুলো আলাদা আলাদা বাঁধতে হবে, খড় বাঁধারও একটা আলাদা নিয়ম আছে। সেই ভিডিওটাই হচ্ছে সব থেকে বড় শিক্ষণীয়। হ্যাঁ, নিলাম।